আচ্ছা, আজকে হচ্ছে আমি ক্লাস 10-এর লাইফ সায়েন্সের যে ফার্স্ট চ্যাপ্টারটা রয়েছে সেটা আমি তোমাদেরকে পড়াবো। মানে সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং টপিক যেগুলো আসে সেটার কিছুটা আমি বলবো। ফার্স্ট চ্যাপ্টারটা ছিল হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেখান থেকে যে চলন পার্টটা আছে একদম ওখান থেকে কোশ্চেন আসবেই, ইম্পর্টেন্ট, সেই জায়গাটাই আমি পড়াবো। চলন কাকে বলে? যে প্রক্রিয়ায় জীব বিভিন্ন উদ্দীপকের প্রভাবে বা স্বতঃস্ফূর্তভাবে এক স্থান থেকে স্থির থেকে দেহের অংশকে সঞ্চালন করে তাকে চলন বলে। এটাকে বলা হয় কোনো একটা কিছুর এগেইনস্টে রেসপন্স করা। যেমন কেউ তোমাকে ডাকলো, তাহলে সেই ডাকাটা হলো উদ্দীপকের প্রভাব, তুমি তার বদলে একটা রেসপন্স করলে যে হ্যাঁ, সাড়া দিলে, এটাকে বলা হয় উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়া। এইটার জন্য কিন্তু তোমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হচ্ছে না, একই জায়গায় স্থির থেকে তুমি রেসপন্স করতে পারছো। এটাকে বলা হয় চলন। চলন তিন প্রকারের হয়: ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। এখানে কি হয়, উদ্দীপক, আমাকে যখন কেউ হাতে একটা চিমটি কাটলো, তাহলে কি হলো, আমার ব্যথা লাগলো। সেই জায়গাটায় যে নার্ভ থাকে সেটা সেই মেসেজটা, যে উদ্দীপকের প্রভাব পড়লো, সেই মেসেজটা আমাদের মস্তিষ্কে পাঠায়। মস্তিষ্ক আমাদেরকে এটা বোঝায় যে আমাদের ব্যথা লাগলো, তাহলে আমরা সেই ফিলটা করতে পারলাম। এটাই হচ্ছে উদ্দীপকের প্রভাবে সাড়া দেওয়া বা চলন। সেটা কিন্তু বিভিন্ন রকমভাবে হতে পারে। যেমন ধরো ট্যাকটিক চলন, বহিস্থ উদ্দীপকের প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বা ট্যাক্সিস বলে। এই চলনে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে, অর্থাৎ গমন সম্পন্ন হয়। এই চলন কোনো বহিস্থ উদ্দীপক ও তার উৎস ও গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়। এখানে কি হচ্ছে, কোনো বাইরের কোনো উৎস দ্বারা গাছের গতিপথ নিয়ন্ত্রিত হচ্ছে, মানে গাছ বড় হচ্ছে, ছড়িয়ে পড়ছে, সে অনেকটা জায়গা জুড়ে বিস্তার লাভ করছে, সেটা হচ্ছে তার রেসপন্স। সাধারণত অনুন্নত জলজ উদ্ভিদে ও উদ্ভিদের জনন কোষে এই চলন ঘটে। সিলিয়া বা ফ্ল্যাজেলা ট্যাকটিক চলনে সহায়তা করে। এই ধরনের লোকোমোটরি অর্গানে, মানে এই অঙ্গাণুগুলো যেগুলো চলতে সহায়তা করে, সেটাও কিন্তু এই ট্যাকটিক চলনে হেল্প করে। প্রকারভেদ কী কী হতে পারে? ফোটোট্যাকটিক চলন, যেটা আলোকের অভিমুখে চলন হয়, মানে আলোটা যেখানে থাকে সেই অভিমুখে চলন হয়। কেমোট্যাকটিক, রাসায়নিক পদার্থের অভিমুখে, যেখানে রাসায়নিক পদার্থের কনসেন্ট্রেশনটা বেশি সেই দিকেই উদ্ভিদের চলনটা হয়। থার্মোট্যাকটিক, উষ্ণতার অভিমুখে, যেখানে টেম্পারেচার বা উষ্ণতা বেশি সেই দিকে চলনটা হয়। হাইড্রোট্যাকটিক, হাইড্রোট্যাকটিক মানে হচ্ছে জল অভিমুখে, যেখানে জলের পরিমাণ অর্থাৎ ময়েশ্চার কন্টেন্টটা বেশি থাকবে সেই দিকে চলনটা হবে। রিওট্যাকটিক, এটাকে বলা হয় জলস্রোতের অভিমুখের দিকে চলন। এবার আসি হচ্ছে ফোটোট্যাকটিক চলন কাকে বলে। আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক চলনকে ফোটোট্যাকটিক চলন বলে। মানে যেদিকে আলোটা রয়েছে সেই দিকেই যে উদ্ভিদের বৃদ্ধি হওয়া এবং একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থান পরিবর্তন করে বিস্তার লাভ করা, একে বলা হয় ফোটোট্যাকটিক চলন। যেমন ক্ল্যামাইডোমোনাস, ভলভক ইত্যাদি এককোষী শৈবালগুলো আলোক উৎসের দিকে এগিয়ে যায়, কিন্তু উষ্ণতা বৃদ্ধির কারণে তীব্র আলো থেকে দূরে সরে যায়। আলোক উৎসের দিকে অবশ্যই এরা এগিয়ে যায়, কিন্তু যখন উষ্ণতাটা বেশি লাগে, তাদের টেম্পারেচারটা যখন বেশি থাকে, তখন সেই টেম্পারেচারটা তাকে টলারেট করতে পারে না, তখন সেই আলোটা থেকে তারা দূরে সরে আসে। এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। কারণ উষ্ণতার অভিমুখে চলা কিন্তু তারা থার্মোট্যাকটিক, এরা কিন্তু থার্মোট্যাকটিক নয়, এরা আলোর অভিমুখে চলে, উষ্ণতার অভিমুখে নয়। এরা ফোটোট্যাকটিক, নট থার্মোট্যাকটিক। এবার আসছে ট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের বক্র চলন যখন বহিস্থ উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন তাকে ট্রপিক চলন বা দিক নির্ণীত চলন বলে।
মানে বহিস্থ উদ্দীপকের প্রভাবে এই উদ্ভিদঙ্গের চলনটা হবে। কীরকম হয়? ট্রপিক চলন উদ্ভিদঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে ঘটে থাকে। আলো, জল, অভিকর্ষ প্রভৃতি বহিস্থ যে কোনো উদ্দীপকের গতিপথ বা উৎস দ্বারা এই চলনটা নিয়ন্ত্রিত হয়। এখানে উদ্দীপক বলতে আলো, জল, অভিকর্ষজ শক্তি এগুলো হতে পারে। যেমন যেদিকে আলো রয়েছে সেই দিকে চলন হতে পারে, বা যেদিকে জলের পরিমাণটা বেশি সেই দিকে চলন হতে পারে, বা অভিকর্ষ শক্তির টানটা যেদিকে বেশি নিচের দিকে সেই দিকে উদ্ভিদের চলনটা হতে পারে। এই রকম হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলনে উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে মূল, কাণ্ড, শাখা প্রশাখা এইসব অঞ্চলগুলোতে ঘটে থাকে। এক্ষেত্রে হরমোনের প্রভাবে উদ্ভিদঙ্গের বৃদ্ধি ঘটে। তাই ট্রপিক চলনকে আমরা কি বলি? বৃদ্ধিজনিত আবিষ্ট বক্রচলন। প্রকারভেদ 3 প্রকারের হয়। এরা হয় ফোটোট্রপিক, জিওট্রপিক এবং হাইড্রোট্রপিক। মানে ট্রপিক চলনটাও আবার 3 প্রকারের হয়: ফোটোট্রপিক, হাইড্রোট্রপিক এবং জিওট্রপিক। ফোটোট্রপিক চলন কি? আলোক উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদঙ্গের চলনকে ফোটোট্রপিক চলন বা আলোকবৃত্তীয় চলন বলে। অবশ্যই এটা বক্র চলন হবে এবং আলোর গতিপথের উৎসের অভিমুখে এই চলনটা হবে। তো এটাকে বলা হয় ফোটোট্রপিক চলন। উদ্ভিদের কাণ্ড ও শাখা প্রশাখা আলোক উৎসের দিকে বৃদ্ধি পায়, মানে যেদিকে আলোক উৎস সেই দিকে বৃদ্ধি পায়, তখন তাকে বলা হয় আলোক অনুকূলবর্তী চলন। মূল আলোর বিপরীত দিকে যদি বৃদ্ধি পায়, মানে যেদিকে আলো রয়েছে সেই দিকে যদি বৃদ্ধি না পেয়ে তার বিপরীত দিকে বৃদ্ধি পায়, তবে তাকে বলা হয় আলোক প্রতিকূলবর্তী চলন। তো অনুকূলবর্তী, প্রতিকূলবর্তীর মধ্যে এই অনুকূলবর্তী চলনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তার সঙ্গে সঙ্গে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে হবে যে অনুকূলবর্তী চলনের যে প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেটা তোমাদের দিতে হবে, এবং সেটা যে কোনো একটা গাছের উদাহরণ দিয়ে সেটা প্র্যাকটিক্যালি কি হয় সেটা তোমাদেরকেও এক্সাম্পলে বুঝিয়ে দিতে হবে। আচ্ছা, উদ্ভিদের পাতা আলোক রশ্মির সঙ্গে লম্বভাবে বা তির্যকভাবে যদি বৃদ্ধি পায় তাকে বলা হয় আলোক তির্যকবর্তী। যেমন একটা টবে লাগানো চারা গাছকে একটা অন্ধকার ঘরে জানলার পাশে রেখে জানলার একটা পাল্লা খুলে দেওয়া হলো। কিছুদিন পর কি দেখা যাবে? চারা গাছের কাণ্ডটি বৃদ্ধি পেয়ে জানলার দিকে বেঁকে গেছে, মানে আলোক অভিমুখে গেছে। এর থেকে প্রমাণিত হয় যে উদ্ভিদের কাণ্ডটি আলোক অনুকূলবর্তী। এটা বোঝা গেল। এবার কি আসছে? জিওট্রপিক চলন, উদ্ভিদঙ্গের বক্র চলন। ট্রপিক চলন মাত্রই কিন্তু বক্র চলন। যখন পৃথিবীর অভিকর্ষ বল দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে অভিকর্ষজ শক্তিটা নিচের দিকে থাকে, উদ্ভিদের চলনটাও কিন্তু নিচের দিকেই হবে, তখন তাকে বলা হয় জিওট্রপিক চলন বা অভিকর্ষ বৃত্তীয় চলন। উদ্ভিদের মূল অভিকর্ষের টানে পৃথিবীর কেন্দ্রের দিকে অগ্রসর হয়, তাকে বলা হয় অভিকর্ষ অনুকূলবর্তী। অনুকূলে মানে হচ্ছে অভিকর্ষের দিকে যাবে, মানে যে উৎসটা বলা হচ্ছে তার দিকে যাবে, তার মানে হচ্ছে অনুকূলবর্তী। আর উৎসের বিপরীত দিকে গেলে সেটা যে উৎসই হোক না কেন সেটা হচ্ছে প্রতিকূলবর্তী। উদ্ভিদের প্রধান মূল থেকে নির্গত পার্শ্বীয় মূল অভিকর্ষ বলের সঙ্গে তির্যকভাবে বৃদ্ধি পায়, একে বলা হয় তির্যক অভিকর্ষবর্তী। উদ্ভিদের বিটপ এবং ম্যানোগ্রোভ উদ্ভিদের শ্বাসমূল মাটির ওপরের দিকে উঠে আসে, কারণ তারা মাটির ভেতরে জলের পরিমাণটা কম পায় এবং অক্সিজেনটাও তারা বায়ু থেকে নেয়। অবশ্যই সব গাছই নেয়, কিন্তু তাদের অক্সিজেনের বেশি দরকার পড়ে এবং সেটা তারা কি হয়, মাটির ওপরে এই শ্বাসমূলগুলো থাকে। লবণাক্ত মাটিতে এই ধরনের শ্বাসমূলগুলো দেখা যায়, একে বলা হয় অভিকর্ষ প্রতিকূলবর্তী চলন। আচ্ছা, এটার উদাহরণ কি? একটা টবে লাগানো তাজা চারা গাছ সোজা অবস্থায় রাখা ছিল। এবার টবটিকে এমনভাবে উল্টে রাখা হলো যাতে গাছটি মাটির সাথে সমান্তরালভাবে অবস্থান করে। কয়েকদিন পর পর্যবেক্ষণ করলে কি দেখা গেল? যে গাছটির মূল মাটির দিকে অগ্রসর হচ্ছে, মানে অভিকর্ষজ শক্তির দিকে, এবং বিটপ মাটির বিপরীত দিকে অগ্রসর হচ্ছে। এর থেকে প্রমাণিত হয় যে উদ্ভিদের মূল অভিকর্ষ অনুকূলবর্তী এবং বিটপ অংশ যেটা মাটির ওপরের দিকে উঠছে সেটাকে বলা হয় অভিকর্ষ প্রতিকূলবর্তী। এবার আসছে হাইড্রোট্রপিক চলন। উদ্ভিদ অঙ্গের চলন বক্রচলন যখন জলের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তীয় চলন বলে।
তার মানে কি হচ্ছে, জলের উৎসের অভিমুখে এরা মুভ করছে, মানে যেদিকে জলের উৎস রয়েছে সেই দিকে উদ্ভিদ বৃদ্ধি পাচ্ছে। উদ্ভিদের মূল জলের উৎসের দিকে যদি বৃদ্ধি পায় তাকে বলা হয় জল অনুকূলবর্তী। পক্ষান্তরে উদ্ভিদের কাণ্ড জলের উৎসের বিপরীত দিকে অগ্রসর হলে তাকে বলা হয় জল প্রতিকূলবর্তী। এর উদাহরণ কি? একটা চালনির মধ্যে কিছুটা ভিজে কাঠের গুঁড়ো রেখে তাতে কয়েকটা সুস্থ এবং সতেজ ছোলা বীজ রেখে সেটা ঝুলিয়ে দেওয়া হলো। কয়েকদিন পর বীজগুলো অঙ্কুরিত হয়ে ভ্রূণমুকুলগুলো চালনির বাইরে বেরিয়ে আসতে দেখা যায়, কারণ জলটা নিচের দিকে রয়েছে, মানে যেদিকে জলটা রয়েছে সেদিকে অঙ্কুরোদ্গমটা হয়েছে। আরও কয়েকদিন পর লক্ষ্য করা যায় ভ্রূণমূলগুলো পুনরায় বেঁকে চালনির ছিদ্র দিয়ে ভিজে কাঠের গুঁড়োতে প্রবেশ করেছে, কারণ কাঠের গুঁড়োর মধ্যে সেই জলটা রয়েছে যেটা নিচের দিকে আছে কাঠের গুঁড়োটা। এর থেকে প্রমাণিত হয় যে ভ্রূণমূলগুলো প্রথমে অভিকর্ষজ টানে চালনির বাইরে বেরিয়ে এলেও পরে সেগুলো জলের উৎসের দিকেই বেঁকে গিয়ে আবার চালনির ভিতরই প্রবেশ করে। এইবার আসছে কি ন্যাস্টিক চলন। উদ্ভিদাঙ্গের বক্রচলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, মানে কতটা পরিমাণ আছে তার যে কনসেন্ট্রেশন এবং কতটা তার তীব্রতা তার উপর নিয়ন্ত্রণ করে তাদের বৃদ্ধি হয় বা সেই দিকে তাদের গতিপথটা যায়, তাহলে তাকে বলা হয় ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। বৈশিষ্ট্য কি কি? এই প্রকার চলন উদ্দীপকের গতিপথের পরিবর্তে উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আলো, উষ্ণতা, রাসায়নিক পদার্থ, স্পর্শ বা আঘাত ইত্যাদি উদ্দীপকের প্রভাবে এই প্রকার চলন ঘটে। ন্যাস্টিক চলন উদ্ভিদাঙ্গের বক্রতা সৃষ্টির মাধ্যমে ঘটে। প্রকারভেদ, এইটারও কিছু প্রকারভেদ আছে, যেমন ফোটোন্যাস্টিক, এটা আলোর তীব্রতা অনুসারে; থার্মোন্যাস্টিক, এটা উষ্ণতার তীব্রতা অনুসারে; সিসমোন্যাস্টিক, সেটা হলো স্পর্শ, কম্পন, ঘর্ষণ, আঘাত এগুলোর ওপর নির্ভর করে; কেমোন্যাস্টিক, রাসায়নিক পদার্থের তীব্রতার ওপর নির্ভর করে। এগুলো এবার ইন ডিটেলসে বলবো। যেমন ফোটোন্যাস্টিক চলন, আলোর তীব্রতার হ্রাস বৃদ্ধির ওপর নির্ভর করে উদ্ভিদাঙ্গের যে বক্রচলন ঘটে, মানে আলোর যে তীব্রতা সেটা কোন দিকে বেশি আছে বা কম আছে তার উপর নির্ভর করে উদ্ভিদের বৃদ্ধি ঘটে। একে বলা হয় ফোটোন্যাস্টিক চলন বা ফোটোন্যাস্টি। এই প্রকার চলনে রসস্ফীতির বৃদ্ধি বা হ্রাসের ভূমিকা থাকতে পারে। যেমন পদ্ম, সূর্যমুখী ইত্যাদি ফুলগুলো তীব্র আলোতে ফোটে এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুজে যায়, কারণ কি হচ্ছে, তখন আলোর তীব্রতাটা কমে যায়। জুঁই, বেল, সন্ধ্যামালতী ফুল সন্ধ্যার পর ফোটে, তার মানে এরা আলোর তীব্রতা যখন হ্রাস পায় তখন তার বৃদ্ধি ঘটে। সূর্যমুখী ফুল দিনের বেলায় আলোর তীব্রতার পরিপ্রেক্ষিতে দিক পরিবর্তন করে। তেঁতুল গাছের পাতার পত্রকগুলো দিনে খোলা থাকে আর রাতে বুজে যায়, কারণ তখন আলোর তীব্রতা বেশি থাকে না। থার্মোন্যাস্টিক চলন, উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদাঙ্গের যে আবিষ্ট বক্রচলন ঘটে তাকে বলা হয় থার্মোন্যাস্টিক চলন বা থার্মোন্যাস্টি, মানে উষ্ণতার তীব্রতা যেদিকে বেশি আছে বা কম আছে, যার যেটা দরকার সেই অনুযায়ী তার বৃদ্ধি ঘটে। যেমন টিউলিপ ফুল স্বাভাবিক উষ্ণতায় ফোটে, কিন্তু উষ্ণতা হ্রাস পেলে ফুলের পাপড়ি বন্ধ হয়ে যায়। শিম গাছের পাতা আবার অধিক উষ্ণতা যদি থাকে তখন আবার বুজে যায়। এরপর আসছে সিসমোন্যাস্টিক চলন। স্পর্শ, কম্পন, ঘর্ষণ, আঘাত এই সমস্ত উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদাঙ্গের যে বক্রচলন ঘটে তাকে বলা হয় সিসমোন্যাস্টিক চলন বা সিসমোন্যাস্টি চলন। লজ্জাবতী লতার পত্রক আলতোভাবে স্পর্শ করলে তা বন্ধ হয়ে যায়, মানে এটা হলো উদ্দীপকটা হচ্ছে স্পর্শ, এবং স্পর্শ জোরালো হলে সমগ্র পাতা মুড়ে যায়, মানে তীব্রতাটা যখন বেশি থাকে তখন পুরো পাতাটাই মুড়ে যায়। আবার স্পর্শ যেই সরিয়ে দেব তখন আবার পত্রকটা খুলে যাবে। সে কেমোন্যাস্টিক চলন। রাসায়নিক উদ্দীপক যেমন প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম ইত্যাদির উপস্থিতির উপর নির্ভর করে উদ্ভিদাঙ্গের বৃদ্ধি হলে তাকে বলা হয় কেমোন্যাস্টিক চলন বা কেমোন্যাস্টি চলন, মানে এই রাসায়নিক পদার্থগুলোর তীব্রতা যেখানে যতটা আছে, যার যেরকম দরকার সেই তীব্রতাটার উপর ডিপেন্ড করে তাদের বৃদ্ধি। যেমন সূর্যশেষী, ডায়োনিয়া, কলসপত্রী প্রভৃতি পতঙ্গভোগ উদ্ভিদের পাতার কিনারায় পতঙ্গ বসলে পত্রফলকের কোষিকাগুলো সঞ্চালিত হয়ে সেটিকে ঘিরে ফেলে। এই হলো সম্পূর্ণ চলন।
তার মধ্যে আমি কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যেমন ফোটোট্রপিক চলন, ফোটোট্যাকটিক চলন আর ন্যাস্টিক চলনের মধ্যে অবশ্যই থার্মোন্যাস্টিক চলন এবং কেমোন্যাস্টিক চলন কিন্তু অতি গুরুত্বপূর্ণ। আমি আজকে খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে চলনটা পুরোপুরি বুঝিয়ে দিলাম। অবশ্যই এটা পুরো চ্যাপ্টারটা নয়, পুরো চ্যাপ্টারের অতি গুরুত্বপূর্ণ এটা একটা অংশ যেটা আমি তোমাদেরকে বোঝালাম। এরকমই গুরুত্বপূর্ণ তথ্য পেতে এবং কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমার ভিডিওতে একটা লাইক করে দাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যদি আমার ব্যাচ জয়েন করতে চাও তাহলে 7044619871 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবো।